মেয়েরা সবাই ভালো আছো? জি মিস। কেমন আছেন? ইনশাআল্লাহ। ম্যাম আপনি কেমন আছেন? মিস আপনি কেমন আছেন? আচ্ছা, আমরা গত ক্লাসে মূলত প্রথম অধ্যায় থেকে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তাই না? প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের যে রাজ্যগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, শ্রেণীবিন্যাস কেন প্রয়োজন এবং সেগুলো যে প্রত্যেকটা স্তন্যপায়ী প্রাণীর বৈশিষ্ট্য, এভিসের বৈশিষ্ট্য, তারপরে রেপ্টাইলিয়ার বৈশিষ্ট্য, অ্যামফিবিয়া, এগুলো সমস্ত বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো বাসায় কি তোমরা সেগুলো না দেখে লিখেছো? তোমাদের যেটা লেখার কথা ছিল মেয়েরা, না দেখে লিখেছো? কথা বলছে না কেন কেউ? না দেখে লিখেছো বাসায়? আমার কথা শোনা যায় না? জিমিস যায়। তাহলে তো বলতে হবে করেছো কি করনি। বাসায় কিন্তু আমি না দেখে লিখতে বলেছি, তাই না? তাহলে সেটা তো আমাদের বাসায় না দেখে লিখতে হবে। আমরা যদি হোমওয়ার্কটা না করি তাহলে কিভাবে হবে? আমাদের তো হোমওয়ার্কটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আজকে মূলত দ্বিতীয় অধ্যায় থেকে জীবের বৃদ্ধি বংশগতি নিয়ে আলোচনা করব। আচ্ছা, যেই স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্লাইডটা কিসের বলতো? এখানে কি দেখানো হচ্ছে? মেহেরুনের এখন ক্যামেরা অফ করা থাকে কেন? মেহেরুন এমনি মিস এমনি। 7 তে সবসময় ক্যামেরা অন করা থাকতো, এখন কি হয়েছে মেহেরুনের? কিছুই না। হ্যাঁ, তাহলে এমনিতেই না, এমনিতেই তো অফ করে রাখা যাবে না। তার মানে মেহেরুন কি বসে বসে দুষ্টামি করে কিনা সেটা তো আমি বুঝতে পারছি না, তাই না? আচ্ছা, তাহলে এই চিত্রটা কিসের? স্লাইডটা কিসের? অন করছি মিস ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ, স্লাইডটা ক্যামেরা অন তো অন করছি। স্লাইডটা কিসের? মিস এটা ওই যে উদ্ভিদ। কি বোঝা যাচ্ছে চিত্রটা দেখে? মিস এটা মূলত কিছু বোঝা যায় না? এই যে বোঝা যাচ্ছে মিস পরিবেশ থেকে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে আর পরিবেশে অক্সিজেন ছেড়ে দিচ্ছে। এখানে দেখো উদ্ভিদের এই যে উপরের শীর্ষভাগ, যে এখানে শীর্ষ মুকুল থাকে, এখানে কি হয়? কোষগুলো বিভাজিত হয়। এই যে এখানে অসংখ্য কোষ দেখানো হয়েছে, কোষ বিভাজিত হওয়ার অবস্থা দেখাচ্ছে। তারপরে এই যে মূলের অগ্রভাগ, এখানে কি হচ্ছে? কোষের বিভাজন দেখানো হয়েছে। অর্থাৎ উদ্ভিদের যে শীর্ষভাগের কোষগুলো যে বিভাজিত হয় এবং কাণ্ডের শীর্ষভাগে এবং মূলের শীর্ষভাগে যে বিভাজিত হয় সেটা এখানে দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আজকে মূলত এই জীবের বৃদ্ধির বংশগতি থেকে কোষ বিভাজন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন যে স্লাইডটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের একটা চিত্র, ঠিক আছে? চিত্রটা ভালো করে খেয়াল করো সবাই। আচ্ছা, চিত্রটাতে কি দেখতে পাচ্ছ? বলো তো, কি কেউ কিছু বুঝতে পারছো না চিত্রটা দেখে? না মিস। এই চিত্রটাতে একটা কোষ দেখানো হয়েছে, যে একটা কোষের মাঝখানে কি, কোষের কেন্দ্রে কি থাকে? কেন্দ্রে কি থাকে? কোষের কেন্দ্রে বাকি ক্যামেরাগুলো অফ হলো কেন? নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস যেখানে কাজটা দেখেছি এটা হচ্ছে নিউক্লিয়াস। এই যে এখানে কিন্তু লেখা আছে নিউক্লিওলাস, এই পুরোটা হচ্ছে নিউক্লিয়াস এবং মাঝখানে গোল বিন্দুটা এটা হচ্ছে নিউক্লিওলাস। এখন
এই যে এখানে একটা কোষ থেকে বিভাজিত হয়ে এখানে দুইটা কোষে পরিণত হয়েছে, তাই না? একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত হয়েছে। এখন এই কোষ বিভাজন প্রক্রিয়াটাকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করতে পারি। আর কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু এককোষী জীব থেকে বহুকোষী জীবের উদ্ভব হয়। কোষ যদি বিভাজিত না হতো তাহলে কি এককোষী জীব থেকে বহুকোষী জীব সৃষ্টি হইতো? কি হতো কিনা বলো? কেউ কথা বলছে না। কেউ যদি কথা না বলে তাহলে ঠিক আছে, আমি এখন হয়তো না পার্টিসিপেট না করলে তো ক্লাসের কোনো মজাই নাই। এখন এমনিতেই অনলাইনে ক্লাস করছি আমরা, তার উপর যদি কেউ কথা না বলো, রেসপন্স না করো, তাহলে তো পড়ায় কোনো মজাই পাবো না। মিস আছি আমরা ক্লাসে, সবাই আছি। এই যে ক্যামেরা অফ করে রাখছেন আপনারা, আমি তো খালি নাসরিন জাহানকে দেখতে পাচ্ছি, বাকিদেরকে আমি দেখতে পাচ্ছি না। মেহরুন কেন ক্যামেরা অফ করে রাখছে? মিস এমনিতেই না, এমনিতে অফ করে রাখবেন না, আমি দেখি। আচ্ছা, তাহলে প্রত্যেকে ক্যামেরা অন করো। অন করো, ক্যামেরা অন করো। ক্যামেরা অন করলে না আপনার কথা অতটা ভালো শোনা যাচ্ছে না, এই জন্য ক্যামেরাটা অন করতে নাই। মিস নেটে প্রবলেম হচ্ছে ক্যামেরা অন করলে। নেটে প্রবলেম হচ্ছে? জি মিস। আচ্ছা, এই যে কোষ বিভাজন তিন ধরনের, তাহলে কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন। এখন এই যে অ্যামাইটোসিস কোষ বিভাজন, এটা কোথায় হয়, কাদের মধ্যে হয়? এই কোষ বিভাজনটা হয় ব্যাকটেরিয়াতে, ইস্ট, ছত্রাক এবং অ্যামিবা। ভাইরাস। হ্যাঁ, ভাইরাসে এই ধরনের কোষ বিভাজন হয় না। ভাইরাস তো কেন মিস? এটাও তো এককোষী। না, ভাইরাসকে কিন্তু আমরা এককোষী জীব বলতে পারি না। ভাইরাস হচ্ছে অকোষীয় জীব। ভাইরাস হচ্ছে অকোষীয় জীব, বুঝতে পারছো? ভাইরাসের দেহকে আমরা কোষ দ্বারা গঠিত বলতে পারি না। ভাইরাসের দেহ প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। আচ্ছা, তাহলে এই ধরনের কোষ বিভাজন শুধুমাত্র ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক এবং অ্যামিবাতে আমরা দেখতে পাই। এখন এই বিভাজন প্রক্রিয়া কিভাবে হয়? এই ধরনের কোষ বিভাজনে দেখো, এই যে এটার মাঝখানে যে নিউক্লিয়াসটা, আমরা বইয়ের চিত্রটা দিয়েছি, এটা আমরা নেট থেকে নিয়েছি। এই যে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস আছে, এই নিউক্লিওলাস সহ নিউক্লিয়াসটা কি হবে? একটু লম্বাটে আকার ধারণ করবে। দেখো আস্তে আস্তে এখানে একটু লম্বাটে আকার ধারণ করেছে, এবং এই লম্বাটে আকার যে ধারণ করেছে তখন এটাকে ডাম্বেল বা মুগুর আকৃতি আমরা বলতে পারি। হ্যাঁ, এবং মাঝখানটা একটু সংকুচিত হয়েছে, দুই পাশটা একটু মোটা হয়েছে বা চওড়া হয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই যে তার চারপাশে সাইটোপ্লাজম সেরকম ভাবে জমা হয়েছে, এবং এই যে তার কোষ আবরণটা, এই তার আবরণটাও কিন্তু মাঝখানে একটু খাঁজের মতো সৃষ্টি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে খাঁজের সৃষ্টি করেছে। এখন এই নিউক্লিয়াসটার মাঝখানটা আরো সংকুচিত হবে, মাঝখানটা আরো সংকুচিত হয়ে ভিতরের দিকে ঢুকে যাবে। সাইটোপ্লাজমও তার চারপাশে জড়ো হয়ে যাবে, মাঝ বরাবর সংকুচিত হবে, এবং তার আবরণ সহ, কোষের আবরণ সহ এটা মাঝখানে সংকুচিত হবে। এক সময় দেখা যাবে যে নিউক্লিয়াস এবং তার চারপাশের যে সাইটোপ্লাজম, সেগুলা সরাসরি দুইটা ভাগে বিভক্ত হবে, এবং কোষের আবরণও কিন্তু আলাদা হয়ে যাবে, এবং দুইটা নতুন কোষের সৃষ্টি হবে। এইভাবে করে এই কোষ বিভাজনটাকে আমরা বলি প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে আমি আবারও বলছি, এই ধরনের কোষ বিভাজন আমরা দেখতে পাই কোথায়? ব্যাকটেরিয়াতে দেখতে পাই, ইস্টে দেখতে পাই, অন্যান্য ছত্রাকে দেখতে পাই, অ্যামিবাতে দেখতে পাই।
সাধারণত এককোষী জীবের বংশবৃদ্ধি প্রক্রিয়া হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। এখন তাহলে এক্ষেত্রে নিউক্লিয়াসটা কি হচ্ছে, মাঝখানে সরু হচ্ছে, সরু লম্বাটে আকার ধারণ করছে, তখন এটাকে ডাম্বেল বা মুগুর আকৃতি আমরা বলতে পারি। এবং এটা মাঝ বরাবর সংকুচিত হয়ে দুই পাশটা চওড়া হচ্ছে। এক সময় এটার চারপাশে কিন্তু সাইটোপ্লাজমও জমা হবে এবং সাইটোপ্লাজম মাঝ বরাবর সংকুচিত হয় এবং নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সহ মাঝখানটা আরো সংকুচিত হয়ে এক সময় দুইটা নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সহ দুইটা পৃথক অপত্য কোষের সৃষ্টি করবে, যেটাকে আমরা ডটার সেল এখানে চিহ্নিত করেছি, যে দুইটা অপত্য কোষকে ডটার সেল বলা হয়। আর এই যে কোষটা থেকে বিভাজিত হইলো এই কোষটাকে আমরা মাদার সেল বলতে পারি, ঠিক আছে, মাতৃকোষ। আর নতুন সৃষ্ট কোষকে আমরা অপত্য কোষ বলে থাকি। আচ্ছা, এই গেল অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এবার আসি আমরা মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন সাধারণত উন্নত জীবে হয়। উন্নত উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে মাইটোসিস কোষ বিভাজন আমরা দেখতে পাই এবং এই ক্ষেত্রে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় এবং সাইটোপ্লাজমও বিভাজিত হয়। নিউক্লিয়াস যে একবার বিভাজিত হবে সেটা সমান আকৃতি সম্পন্ন, সমান গুণ সম্পন্ন হবে এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়ে দুইটা অপত্য কোষ সৃষ্টি করবে। এবং মাইটোসিস কোষ বিভাজন আমরা যে প্রথমে যে চিত্রটা দেখলাম, এই যে দেখো এখানে যে বিভাজনগুলো হচ্ছে এগুলো হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। উদ্ভিদ একটা উন্নত জীব, এটা কোষ বিভাজনটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন যখন এটার দৈহিক বৃদ্ধি হয় এবং এই বিভাজনের ফলে কিন্তু উদ্ভিদটা দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ উদ্ভিদটা লম্বা হচ্ছে। এবং এই উদ্ভিদটা যখন বড় হবে, আরো অনেক বড় হবে, তখন এটা কি হবে, আরো মোটা হবে, অর্থাৎ এটা প্রস্থে বৃদ্ধি পাবে। বড় হলে তখন এটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, প্রস্থেও বৃদ্ধি পাবে। এই ধরনের বৃদ্ধিটা কেন হবে, মাইটোসিস কোষ বিভাজনের ফলেই হবে। আচ্ছা, তারপরে যখন এই উদ্ভিদটা বংশবৃদ্ধি করবে, তার ফুল হবে, তখন ফুলের মধ্যে তোমরা ক্লাস 7 এ পড়েছো যে ফুলের মধ্যে কি থাকে, পুংস্তবক থাকে, স্ত্রীস্তবক থাকে। ছিল না এগুলো 7 এ? এই 7 এ তোমাদের ফুল ছিল না? না মিস, ফুল পাতা কিছুই ছিল না। আচ্ছা মিস, আপনার ব্যাটারি লো, চার্জ দেন। এখন তোমাদের আমি তো সুইচ অন করে রেখেছি, কিন্তু এটার যে কানেকশন এখানে লাগাইনি সেটাই খেয়াল করিনি। চিন্তা করো, এই জন্য বুঝতে পারছিলাম না এত অস্পষ্ট কেন হচ্ছে। আচ্ছা, তাহলে এই যে কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস বিভাজনের ফলে দৈহিক বৃদ্ধি হয়, দৈর্ঘ্য এবং প্রস্থে বাড়ে উদ্ভিদ, এবং প্রাণীরও কিন্তু দৈহিক বৃদ্ধি হয়। আমরা যে মানবটির সৃষ্টি হয়েছে, সে আমরা যখন সন্তান যখন জন্ম লাভ করে তখন কিন্তু তার সেই জাইগোটে মাইটোসিস বিভাজনের মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হই। আচ্ছা, এখন এই যে মিওসিস হয় যখন জনন কোষ তৈরি করা হয়, অর্থাৎ মায়ের দেহ থেকে ডিম্বাণু তৈরি হয়, বাবার দেহ থেকে শুক্রাণু তৈরি হয়, এই দুই জনন কোষ সৃষ্টির সময় মিওসিস বিভাজন হয়। আচ্ছা, মিওসিস নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন মূলত মাইটোসিসটা নিয়ে আমরা আলোচনা করি। মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, এটা সাধারণত হয় জীবের দেহ কোষে হয়। মাইটোসিস বিভাজন কোথায় হয় মেহরুন, বলো তো? জি মিস। মাইটোসিস বিভাজন কোথায় হয়? দেহ কোষে হয়। হ্যাঁ, দেহ কোষে হয়। দেহের কোষের মধ্যে মাইটোসিস বিভাজন হয় এবং এক্ষেত্রে নিউক্লিয়াস একবার বিভাজিত হয় এবং সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়, যার কারণে নতুন যেই একটা কোষ থেকে যে দুইটা কোষ সৃষ্টি হবে, অর্থাৎ মাতৃকোষ বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন, সম আকৃতি সম্পন্ন, সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট নতুন কোষ অর্থাৎ অপত্য কোষ সৃষ্টি হবে। ঠিক আছে?
ওকে মিস। তাহলে এই মাইটোসিস বিভাজনটা আমরা তো চিত্রে দেখলাম যে কোথায় হচ্ছে। হ্যাঁ, মাইটোসিস বিভাজন সেটা কাণ্ডের অগ্রভাগে বা শীর্ষভাগে হয়, মূলের অগ্রভাগে হয়। তারপরে আসছে ভ্রূণমুকুল, বীজ থেকে যখন চারা গজায়। তোমরা তো দেখেছো চারা গজাতে, দেখেছো কখনো যে মাটি থেকে যে নতুন চারা বের হয় উদ্ভিদের? জি মিস, দেখেছি ছোলা বীজ গ্রামে যাবে। রাখলে দেখেছো ছোলা বীজের এটা দেখি নাই। মাথা থেকে অঙ্কুরিত হয়, সেটা দেখেছো না? না মিস, এটা দেখি নাই। ছোলা বীজ তোমরা নিজেরা বাসায় ছোলা থাকলে নিজেরা এটা করতে পারো। হ্যাঁ, 2 দিন ছোলাটা পানিতে ভিজিয়ে রাখবা, দেখবা যে অঙ্কুরোদ্গম হবে, বীজ থেকে চারা গজাবে। এই ভ্রূণ চারা গজালে প্রথমে যেই কচি পাতার মতো হয় সেটাকে, বা ক্লাস 8 উদ্ভিদের বংশবৃদ্ধি যখন তোমাদেরকে পড়িয়েছি তখন কিন্তু দেখিয়েছি আমি ভ্রূণমুকুল, ভ্রূণমূল। খেয়াল আছে কিনা তোমাদের? ও তোমরা তো ক্লাস 8 এ পড়ছো। মিস আমরা ক্লাস 8 এই তো পড়ি। হ্যাঁ, আচ্ছা, ভ্রূণমুকুল এবং ভ্রূণমূল, বীজ থেকে যখন যে চারাটা বের হয় তখন তার উপরিভাগে মুকুল বের হয়, নিচের দিকে মূল বের হয়। হ্যাঁ, তো উপরের অংশটাকে আমরা বলি ভ্রূণমুকুল, নিচের অংশটাকে আমরা বলি ভ্রূণমূল। তারপর যে পাতা, দেখো কচি পাতা ছোট থাকে, একসময় আস্তে আস্তে এটা বড় হয়। কেন? মাইটোসিস বিভাজনের ফলে হয়ে থাকে। বা ফুলের কলি দেখেছো তোমরা, ছোট্ট কচি, হ্যাঁ, এটাকে পুষ্পমুকুল আমরা বলি। এখন এই পুষ্পমুকুলে কিন্তু আস্তে আস্তে বিভাজনের মাধ্যমে এই মুকুল থেকে বড়, মানে ফুলটা বড় হয়। হ্যাঁ, এবং একসময় বিকাশ লাভ করে। তারপরে আমাদের দেহে, আমাদের উন্নত প্রাণীর দেহে কোষের মধ্যে সেই বিভাজন হয়। ভ্রূণ যখন মাতৃগর্ভে যে ভ্রূণ থাকে, সন্তান থাকে, তখন এটার বৃদ্ধির জন্য কিন্তু মাইটোসিস বিভাজন জরুরি, মাইটোসিস বিভাজনের মাধ্যমে হয়। তারপরে নিম্ন শ্রেণীর কিছু প্রাণীর আছে, তাদের অযৌন জননের সময় মাইটোসিস বিভাজন হয়ে থাকে। ঠিক আছে, এখন কোথায় কোথায় মাইটোসিস বিভাজন হয় না সেটা আমরা একটু জেনে নিই। আমাদের স্নায়ু কোষে, স্নায়ু কোষ কি মনে আছে তোমাদের? স্নায়ু কোষের নাম মেহরুন, মনে আছে স্নায়ু কোষের নাম? আমি শুধুমাত্র নাসরিনকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, রুকসানা। আচ্ছা, স্নায়ু কোষ কি বলতো? স্নায়ু কোষ কোনটা? তোমাদেরকে ক্লাস 7 এ যখন দ্বিতীয় অধ্যায় পড়ানো হয়েছিল, খেয়াল করো, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, তারপরে হৃদপেশি, তারপরে নিউরন। নিউরন কিন্তু আমি বোর্ডে কি দেখিয়েছি। দ্বিতীয় অধ্যায় যখন আমি পড়িয়েছি তখন কিন্তু আমাদের স্কুল খোলা ছিল। হ্যাঁ, স্নায়ুকোষ বা নিউরন, এই স্নায়ুকোষে কখনো মাইটোসিস বিভাজন হয় না। তারপরে স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা, অনুচক্রিকা, এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুতে কখনোই মাইটোসিস বিভাজন হয় না। এখন মাইটোসিস বিভাজনের জন্য বিভাজনকে আমরা 5টা ধাপে ভাগ করতে পারি: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, মেটাফেজ, তারপরে অ্যানাফেজ এবং টেলোফেজ। বাকি ক্যামেরাগুলো অফ হয়ে গেল কেন? আমি তো এখন স্লাইড শো করছি না। প্রত্যেকে ক্যামেরা অন করো। 7 এর মেয়েগুলো তো আগে অনেক ভালো ছিল 7 এ থাকতে, এখন মেয়েগুলো একটু কথা শুনছে না। আচ্ছা, তাহলে এই যে মাইটোসিস কোষ করছি, হ্যাঁ, মাইটোসিস কোষ বিভাজনটা 5টা ধাপে হয়, কিন্তু 2টা পর্যায়ে হয়। একটা পর্যায়ে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন হয়, আর একটা পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। একটা পর্যায়ে নিউক্লিয়াসের বিভাজন হয়, এবং এই নিউক্লিয়াসের বিভাজনটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। আর যখন সাইটোপ্লাজমের বিভাজন হয়, এই সাইটোপ্লাজমের বিভাজনটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। এখন এই মাইটোসিস বিভাজন ক্ষেত্রে প্রথমে ক্যারিওকাইনেসিস হয়, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়। হ্যাঁ, তারপরে যখন নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে 2টা ভাগে ভাগ হয়ে যায় তখন সাইটোকাইনেসিসটা হয়ে থাকে। এবং
এই ক্যারিওকাইনেসিসটাকে আসলে মূলত আমরা যে বলি মাইটোসিস বিভাজনটাকে 5টা ধাপে ভাগ করা হয়, এটা আসলে ক্যারিওকাইনেসিসটাই হয়ে থাকে। আচ্ছা, তাহলে প্রথম যে ধাপটা সেটার নাম হচ্ছে প্রোফেজ ধাপ। প্রথম ধাপটার নাম হচ্ছে প্রোফেজ ধাপ। এখন এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু প্রোফেজ ধাপের চিত্র। এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুইটারই প্রোফেজ ধাপের চিত্র দেয়া আছে। এখন দেখো প্রোফেজ ধাপের প্রথম অবস্থায়, হ্যাঁ, আর সাধারণত তোমাদের যে নিউক্লিয়াসে যে ক্রোমোজোম গুলা থাকছে, এই ক্রোমোজোম গুলা কিন্তু দলা পাকানো অবস্থায় থাকে। যখন কোষ বিভাজিত হবে তখন এই ক্রোমোজোম গুলা দলা পাকানো অবস্থা থেকে একটা নির্দিষ্ট সংখ্যায় পরিণত হয়, হ্যাঁ, ক্রোমোজোম গুলা। এবং এই অবস্থায় তখন আমরা এই চিত্রটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এই নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। আর এই যে প্রোফেজ ধাপটা, হ্যাঁ, এই পুরাটাই কিন্তু প্রোফেজ ধাপের বিভিন্ন অবস্থা দেখানো হয়েছে। প্রোফেজ ধাপটা হচ্ছে মাইটোসিস বিভাজনের সবচাইতে দীর্ঘস্থায়ী ধাপ। এবং এক্ষেত্রে কি হয়, এই যে দীর্ঘস্থায়ী ধাপ, এই ধাপে কি হয়, নিউক্লিয়াসটা আকারে বড় হয়, নিউক্লিয়াসটা আকারে বড় হয়। এবং এই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম গুলাতে নির্দিষ্ট পরিমাণে পানি থাকে, এই পানি কি হয়, পানির পরিমাণ কমতে থাকে, বা অর্থাৎ আমরা বলবো যে পানি হ্রাস পায়। এই ক্রোমোজোম গুলা থেকে পানি হ্রাস পায়। এবং যেটা আমি একটু আগে বলেছি যে পানি হ্রাস পাওয়ার ফলে কি হয়, এই যে নিউক্লিয়াস গুলো যে দলা পাকানো অবস্থা থাকে, নিউক্লিয়ার রেটিকুলাম আমরা নিউক্লিয়ার জালিকা আমরা বলি, এগুলো ভেঙে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমে পরিণত হয়। যেমন এই যে এখানে আঁকা বাঁকা সুতার মতো অবস্থায় পরিণত হয়েছে। এবং এই ক্রোমোজোম গুলা এই প্রোফেজ ধাপের শেষ অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে লম্বালম্বি ভাগে, দেখো এই যে মাঝখানে একটু ভাগ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? এই ভাঁজটা প্রাণী কোষের ক্ষেত্রে আমরা দেখি, দেখো এখানে কিন্তু আরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ক্রোমোজোমটা লম্বালম্বি ভাবে ভাগ হয়েছে। এবং এই যে ক্রোমোজোমের মাঝখানে ছোট্ট গোল অংশটা, এটাকে আমরা বলি সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার ছাড়া বাকি অংশগুলোতে কিন্তু ক্রোমোজোমের এই যে দুই পাশের অংশগুলোকে আমরা বলি বাহু। ক্রোমোজোমের দুই পাশের অংশকে আমরা কি বলি? বাহু। হ্যাঁ, এখন এগুলো কিন্তু ক্রোমোজোম গুলা বিভক্ত হয় এবং তখন এটাকে আমরা ক্রোমাটিড বলি। এবং মাঝখানে কিন্তু এটার সেন্ট্রোমিয়ার আছে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার নামক বিন্দুতে এটা যুক্ত থাকে ক্রোমোজোম গুলা। ক্লিয়ার? ক্লাস 8? জি মিস। বুঝতে পারছো কোনো সমস্যা আছে এখানে? না মিস। আচ্ছা, তাহলে এই গেল প্রোফেজ ধাপ। আমাদের কিন্তু সময়ও শেষ, বুঝতে পারছো? সময় কিন্তু আমাদের শেষ, আর মাত্র প্রায় 1.5 মিনিট আছে। আচ্ছা, তারপরে এই প্রোফেজ ধাপের পরে যে ধাপটা, সেটা আমরা শেষ করতে পারবো কিনা আল্লাহই জানে। হ্যাঁ, আচ্ছা, প্রোফেজ ধাপের পরে আমাদের আসে প্রোম্যাটাফেজ ধাপ। এবং প্রোম্যাটাফেজ ধাপে আসলে কি হয়, তখন প্রোম্যাটাফেজ ধাপে দেখা যায় যে এই নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াসটা বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যায়। এই যে দেখো, এইটার চারপাশে যে নিউক্লিয়াসের আবরণটা ছিল, এই আবরণটা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটা এইভাবে দেখানো হয়েছে। এবং দেখো এই যে নিউক্লিওলাস, তোমরা এর আগের চিত্রটাতে যেটা দেখেছিলে যে নিউক্লিওলাসটা, এইখানে এই যে দেখছো এটা নিউক্লিওলাস ছিল। হ্যাঁ, এই নিউক্লিওলাসটা এই ধাপে প্রায় বিলুপ্ত হয়ে যেতে থাকে, এজন্য এখানে লুপ্তপ্রায় নিউক্লিওলাস বলা হয়েছে। এবং কোষের দুই প্রান্তে, এখানে দেখো উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এইরকম দুইটা মেরুর সৃষ্টি হয়েছে। এই দুই মেরুযুক্ত যে গঠনটা তৈরি হয়েছে, এটাকে আমরা বলছি স্পিন্ডল যন্ত্র। হ্যাঁ, এবং স্পিন্ডল যন্ত্রে
স্পিন্ডল তন্তুর এই যে তন্তুগুলা, এই তন্তুগুলোর আবির্ভাব হয়েছে। স্পিন্ডল যন্ত্র স্পিন্ডল তন্তুর আবির্ভাব ঘটে এবং এই স্পিন্ডল থেকে